শুরু করছি বাংলা বলছে। 2002 গোটা দেশ জুড়ে সমালোচিত হচ্ছেন নরেন্দ্র মোদী। স্বয়ং বাজপেয়ী তিনি তার মনোভাব বুঝিয়ে দিয়েছেন রাজধর্ম পালনের উপদেশ দিয়ে। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। 2013 শেষ থেকেই আমরা দেখতে পেয়েছি যে সেই নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী মুখ। ব্র্যান্ড মোদী তাকে বিকাশের মন্ত্র দিয়ে গোটা দেশব্যাপী যে প্রচার বিজেপির, সে বিচারের কেন্দ্রবিন্দুতে আনা হয়েছিল। এরপর 2014 লোকসভা নির্বাচন, তার পরের ঘটনা আমাদের সবারই জানা। কিন্তু এত কিছুর পরও কি গোধরা কাণ্ড পিছু ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? আর তাই লেক্স ফ্রিডম্যান এআই গবেষক, তাকে দেওয়া যে পডকাস্ট, সেখানে গোধরা প্রসঙ্গ নিয়ে সাফাই দিলেন নরেন্দ্র মোদী। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন কেয়া ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, রয়েছেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং কিছুক্ষণের মধ্যেই আইনজীবী শামীম আহমেদ আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি শুরুতে একবার আপনাদের দেখাবো নরেন্দ্র মোদীর পডকাস্ট উঠল গোধরা প্রসঙ্গ। 2002 সালের সেই কুখ্যাত দাঙ্গা। কিন্তু পডকাস্টে মোদীর দাবি গোধরা কোনো আলাদা ঘটনা নয়, তার আগে 8-10 মাস ধরে এই ঘটনার পটভূমি বা প্রেক্ষাপট তৈরি হয়, যার জেরেই গোধরা পরিস্থিতির সূত্রপাত। ফের শিরোনামে গোধরা। গোধরা প্রসঙ্গ তুলে বিশ্লেষণ মোদীর। সেই সময়ের পটভূমি ব্যাখ্যা প্রধানমন্ত্রীর। তিনি তৃতীয়বারের প্রধানমন্ত্রী। দেশে বিদেশে তাঁর প্রবল জনপ্রিয়তা। বিজেপি নেতৃত্বের চোখে তিনি বিশ্বগুরু। কিন্তু শুরুরও শুরু থাকে, যেমন থাকে সলতে পাকানোর আগের পরিস্থিতি। টেক ডিসেম্বর 24, 1999। এক পডকাস্টে নিজের মুখ্যমন্ত্রী জীবনের প্রথম দিকের গোধরা কাণ্ডের কথা উঠে এলো নরেন্দ্র মোদীর গলায়। পডকাস্টে মোদীর দাবি গোধরা কাণ্ড আলাদা কোনো ঘটনা নয়। ওই ঘটনার আগে প্রায় 8-10 মাস ধরে ভারত ও বিশ্বজুড়ে বিভিন্ন অশান্ত পরিস্থিতি গোধরা কাণ্ডের পটভূমি তৈরি করে। এক এক করে বিভিন্ন ঘটনা তুলে ধরে মোদী বোঝাতে চান, সংসদে হামলা থেকে শুরু করে 9/11, কান্দাহার বিমান হাইজ্যাক থেকে লালকেল্লায় জঙ্গিহানা, সবেরই প্রভাবে দেশ ও দুনিয়া এক অস্থির পরিস্থিতিতে ছিল, যার জেরে গোধরার একটি ঘটনাই বড় আকার নেয়। 24 दिसंबर 1999, यानी 3 साल पहले की बात है। काठमांडू से दिल्ली जो फ्लाइट आ रही थी, वो हाईजैक कर करके अफगानिस्तान ले जाएगा, कंधार में ले गए और भारत के सैकड़ों यात्रियों को बैन बनाया गया। पूरे भारत में एक बहुत बड़ा तूफान था, लोगों की जिंदगी और मौत का सवाल था। अब 2000 के अंदर हमारे यहाँ लाल किले में आतंकी हमला हुआ, दिल्ली में एक नया और उसके साथ तूफान जुड़ गया। 11 सितंबर 2001 अमेरिका में ट्विन टावर पर बहुत बड़ा आतंकी हमला हुआ। उसने फिर एक बार दुनिया को चिंतित कर दिया, क्योंकि ये सब जगह पे करने वाले एक ही प्रकार के लोग हैं। अक्टूबर 2001 को जम्मू कश्मीर विधानसभा पर आतंकी हमला हुआ। 13 दिसंबर 2001 को भारत की संसद पर आतंकी हमला हुआ। यानी आप उस समय के एक 8-10 महीने की घटनाएं देखिए, वैश्विक स्तर की घटनाएं, आतंकी घटनाएं, खून खराबे की घटनाएं, निर्दोष लोगों की मौत की घटनाएं, तो कोई भी एक प्रकार से अशांति के लिए एक चिंगारी काफी होती है, स्थिति पैदा हो चुकी थी। মোদী দাবি করেন 2001 সালেই প্রথম নির্বাচনে লড়াই করেন তিনি প্রথম বিধায়ক হন। প্রথমবারের জন্য গুজরাট বিধানসভায় পা রাখেন তিনি। বিধায়ক হওয়ার 3 দিনের মাথায় গোধরার ঘটনা ঘটে। मैं पहली बार एमएलए बना, एक चुना हुआ जनप्रतिनिधि बना, और मैं पहली बार 24 तारीख को या 25 तारीख को या 26 तारीख को गुजरात विधानसभा में मैंने पैर रखा। 27 फरवरी 2002 विधानसभा में मेरा बजट सत्र था, हम हाउस में बैठे थे, और उसी दिन, यानी अभी मुझे एमएलए बने 3 दिन हुए थे और गोधरा की घटना हो गई।
পডকাস্টের এক জায়গায় মোদি বলেন 2002 এর আগে গুজরাটে 250-রও বেশি জাতি দাঙ্গা হয়, তবে 2002 এর পর গুজরাটে আর তেমন দাঙ্গা হয়নি বলেও দাবি তোলেন তিনি। এ বিষয়ে আদালতের অবস্থান এবং নিজের ক্লিন চিট পাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। जुडिशरी ने पूरी तरह डिटेल में उसका एनालिसिस किया, दो बार किया, और पूरी तरह निर्दोष जिन लोगों ने गुनाह किया था उनके लिए न्यायालय ने अपना काम किया है। 2002 সালে গোধরার ঘটনা নিয়ে পডকাস্টে মোদির বক্তব্য প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে রাজনৈতিক মহলে। গোধরার ছায়া কি তাড়া করছে মোদিকে? বিশ্বের দরবারে মোদির ক্লিন ইমেজ তৈরিতে বাধা হচ্ছে গোধরা? সংখ্যালঘু হেনস্থা নিয়ে বাংলাদেশকে একহাত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের কাছে নিজের ভাবমূর্তি ভালো রাখার চেষ্টা মোদির। পটভূমির উল্লেখ করে কি মোদি গোধরা কাণ্ডে যৌক্তিকতা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছেন? প্রশ্ন যাই হোক না কেন, ইতিহাস বলছে গোধরার ঘটনা নিয়ে তদন্তের জন্য সিট গঠন করে সুপ্রিম কোর্ট। 2012 সালে সেই সিটের রিপোর্টের ভিত্তিতে সমস্ত অভিযোগ থেকে মোদিকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। আমি কেয়াকে দিয়ে শুরু করি। কেয়া, কেন এত বছর পর গিয়ে গোধরা প্রসঙ্গে ব্যাখ্যা দিতে হচ্ছে নরেন্দ্র মোদীকে, যখন নরেন্দ্র মোদী তিনি অনেকটা পথ পেরিয়ে এসেছেন, তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন। শুধু তাই নয়, যেখানে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে বিশেষভাবে যেটা তুলে ধরা হয় যে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্তরে নিজেকে অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তিত্বে পরিণত করতে পেরেছেন। তাহলে কি কোথাও আসলে গোধরার ছায়া এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আন্তর্জাতিক দুনিয়ায় তাড়া করে ফেরে? প্রথম কথা আমি বলি, মৌপিয়া এবং কলকাতা টিভিকে ধন্যবাদ জানাই অন্তত গোধরা ইস্যুটাকে তুলে ধরার জন্য। তার কারণ এই প্রসঙ্গ আনলে অন্তত ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমারও কিছু বলার কথা থাকবে। তা না হলে 2002 সাল থেকে আমরা যে দেখছি একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই ন্যারেটিভটা তৈরি করতে একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পডকাস্ট নিয়েছেন লেক্স ফ্রিডম্যান, তিনি এই 3 ঘন্টার পডকাস্টে অনেক রকম প্রশ্ন করেছেন, এবং তার মধ্যে একটা ছিল যে আপনার গায়ে একটা যে দাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল গোধরা রাইট, গোধরা যে গণহত্যা এটা নিয়ে বা দাঙ্গা এটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, বা গুজরাট দাঙ্গা নিয়ে কি বক্তব্য রয়েছে। সেইখানে উনি খুব সুন্দর, আপনারা তো শুনলেন, দর্শকরাও শুনলেন যে পটভূমিটা বলেছেন, এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আজকে নরেন্দ্র মোদী এটা নিয়ে কথা না বলতেন মৌপিয়া, তাহলে আমরাও দর্শকদের বলতেও পারতাম না যে এটা গুজরাটে এটা প্রথম কোনো দাঙ্গা নয়। কংগ্রেস জমানায় 250টার ওপর দাঙ্গা হয়েছে, সেটা নিয়ে কেউ কথা বলেনি। 1969 সালে, আমি যদি সালটা ভুল করি, আপনি এত দীর্ঘদিনের জার্নালিস্ট, আমাকে কারেক্ট করে দেবেন, প্রায় 6 মাস ধরে চলেছিল 1969 সালের দাঙ্গাটা, 1969 রাইট। আচ্ছা, আমরা দেখছি যে তারপরে পরবর্তীকালে আমরা অনেকগুলো দাঙ্গা দেখেছি কংগ্রেসের সৌজন্যে, আমরা শিখ নরহত্যা দেখেছি 1984 সালে, কিন্তু কোনোটা নিয়ে এইরকমভাবে ন্যারেটিভ বা ডিসকোর্স তৈরি করা হয়নি। কারণ যেহেতু লোকটা নরেন্দ্র মোদী, এবং স্বাভাবিকভাবেই এখন 2014 সালের পর থেকে 14-র পরে 19-এর পরে 24, একটু বলবো যে না, 1984-র যে ঘটনা, সেই ঘটনা নিয়েও ন্যারেটিভ তৈরির চেষ্টা হয়নি তা নয়। এমনকি প্রধানমন্ত্রী পদে মনমোহন সিংকে বসানোর পরও ডেফিনেটলি 1984 সেটা তাড়া করে ফিরেছে কংগ্রেসকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। না, নিশ্চয়ই হয়তো তাই, কিন্তু তাতে কি আপনার কি মনে হয় যে এই যারা এই দাঙ্গার পেছনে ছিল, 1984 সালে দাঙ্গা বলবো না, গণহত্যার পেছনে ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে? না, নেওয়া হয়নি। এবারে আমি আবার চলে আসি গোধরা প্রসঙ্গে। কেন নরেন্দ্র মোদী এটা গোধরা প্রসঙ্গ টানলেন? প্রথম কথা, উনি টানেননি, যিনি প্রশ্নকর্তা তিনি করেছেন। আপনিও সাংবাদিক, আপনিও যদি কোনোদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, তার সঙ্গে যদি আপনি ইন্টারভিউ নেন, আপনি যদি গোধরা প্রসঙ্গে প্রশ্ন করেন, উনি উত্তর দেবেন, বা অন্যান্য যে কোনো প্রসঙ্গে উত্তর দেবেন, বা যে কোনো, আপনিও আমাকে প্রশ্ন করছেন, আপনি কংগ্রেসকেও প্রশ্ন করবেন, বামেদেরও প্রশ্ন করবেন, সাইবাড়ি, এবং আজকে মানে অদ্ভুতভাবে কাকতালীয়ভাবে আজকে কিন্তু সেই সাইবাড়ি গণহত্যার দিন, সেই যেদিন বিজয় সাই বা তাদের পরিবারকে যেভাবে খুন করা হয়েছিল, তাদের মাথা দিয়ে বল খেলা হয়েছিল সেই দিনটাতেই। সুতরাং
আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল গোধরা গুজরাট তাছাড়া নাকি কোথাও কোনো দাঙ্গা হয়নি, সারা দেশে কোনো দাঙ্গা হয়নি শুধুমাত্র ওই গুজরাট দাঙ্গা ছাড়া, এটা যে সর্বৈব মিথ্যে এবং একটা মিথ্যে ন্যারেটিভ চালানোর চেষ্টা, সেটা নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন। আরও একবার বলে দিচ্ছি, এছাড়াও বহু দাঙ্গা হয়েছে ভারতবর্ষে, কিন্তু উল্লেখ্য 2002 সালের পর থেকে গুজরাটে সেরকমভাবে বড় দাঙ্গা হয়নি। 2002-এর আগে যেগুলো হয়েছিল, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী ভার নেবার পর থেকে গুজরাট এবং এখনো সেরকমভাবে বড়। অভিষেকের কাছে আমি এই প্রশ্নটা নিয়ে আসবো। অভিষেক, প্রথমত নরেন্দ্র মোদী পডকাস্টে বলেছেন যে 2002-এর পর কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি গুজরাটে, নাম্বার 1। নাম্বার 2, তিনি একটা প্রেক্ষাপট তার বিবরণ দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে কান্দাহারে বিমান হাইজ্যাক করা থেকে শুরু করে 9/11 থেকে শুরু করে এমনকি আমাদের সংসদে হানা থেকে শুরু করে এই পরপর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো একটা প্রেক্ষাপট রচনা করেছিল এবং যেটা ট্রিগার করেছিল এই গোধরার ঘটনাকে। এবং সেখানেও তিনি আরও একবার একদম স্পেসিফিক্যালি বলেছেন যে সেখানে কর সেবকদের যেভাবে মারা হয়েছিল সেটা থেকে গোটা ঘটনার সূত্রপাত। আচ্ছা, তার আগে তুমি একজন দীর্ঘদিনের সাংবাদিক, আমার তো সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা নেই, তোমার সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা আছে, আমাকে একটু কারেক্ট করে দাও। ধরো প্রধানমন্ত্রী বা এরকম সদৃশ যদি খুব হাই ডিপ্লোম্যাটিক পজিশনে হয়, আগে মনে হয় প্রশ্নপত্র দিয়ে দিতে হয়, রাইট? মানে অভিষেক ডিপেন্ড করে, কিছু ক্ষেত্রে যেমন এটা থাকে, এটা সত্যি। আবার একই সঙ্গে এমন একাধিক রাজনীতিবিদের ইন্টারভিউ আমি করেছি যারা বলেছেন যে প্রশ্ন করাটা বা ইন্টারভিউ নেওয়াটা সাংবাদিকের প্রেরোগেটিভ, তারা আগাম আমি কিন্তু ডিপ্লোম্যাটিক পজিশন বলছি না, আমি রাজনীতিবিদ বলছি না, আমি ডিপ্লোম্যাটিক পজিশন বলছি। রাজনীতিবিদকে নিশ্চয়ই তুমি অ্যাট ইউর ড্রিমস এন্ড ফ্যান্সি করতে পারো, কিন্তু ডিপ্লোম্যাটিক কি মানে একজন ডিপ্লোম্যাট পজিশনকে কি তোমরা, মানে আমার যেহেতু আমার অভিজ্ঞতা নেই বলেই আমি তোমার কাছে একটা সহজ প্রশ্ন করলাম। কেন করলাম? কারণ অতীতে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী নাকি দেননি সেই সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কাজে এটা ব্যতি রেখেই আমাদের আলোচনাটা করা উচিত। পারফেক্ট, কেন? একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। এবং কেন আমি বললাম একজন সাধারণ দর্শক হিসেবে, এর আগে তো দেখো মানে নরেন্দ্র মোদী আম ভালোবাসেন, আম চুষে খান কিনা এইসব প্রশ্নের সাক্ষাৎকার দেখেছি, এবং আমরা দেখেছি নরেন্দ্র মোদী 2002-এর এই গোধরা রায়টের প্রেক্ষিতে তৈরি হওয়া বিবিসির ডকুমেন্টারিটা ভারতবর্ষে আজকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ যে ট্রান্সপারেন্সির প্রশ্নটা এলো, সেই ট্রান্সপারেন্সির প্রশ্নটা হচ্ছে প্রণিধানযোগ্য। এবার অনেক গল্প শুনলাম, অনেক বক্তব্য শুনলাম, কিন্তু আজকে আমি একজন মানুষকে অত্যন্ত মিস করছি। তিনি কংগ্রেসের কেউ ছিলেন না, তিনি হরেন পান্ডিয়া। হরেন পান্ডিয়া ছিলেন 1998 সাল থেকে 2001 পর্যন্ত বিজেপির গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি 2003 সালে হঠাৎ মারা গেলেন এবং খুন হয়ে গেলেন, এবং তার সেই খুনের প্রশ্নে, এই প্রশ্নের অভিযোগও আমরা তুলিনি, এই যে ন্যারেটিভ ডিসকোর্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটাও আমরা তুলিনি। সে হরেন পান্ডিয়ার হঠাৎ মৃত্যুর পেছনে আমরা শুনতে পাই কিছু দুষ্টু লোকেরা বলে সেই সময় যিনি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অর্থাৎ অমিত শাহ, তার নাকি কালো হাত ছিল, এবং এটা ব্যতিক্রম নয়। ঠিক 2014 সালের ডিসেম্বর মাসে জাজ লোয়ার ক্ষেত্রে, যিনি সোহরাবুদ্দিন শেখ হত্যায় অমিত শাহর ভূমিকা নিয়ে একটা বিরূপ রায় দিয়ে, অভিষেকের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি অভিষেকের কাছে আসবো। অভিষেকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হরেন পান্ডিয়া ইস্যুতে কেয়া কিছু বলতে চান? কেয়া, উনি অনেক কিছু জানেন। নরেন্দ্র মোদীকে কি জিজ্ঞাসা করা হয়েছে, সোনিয়া গান্ধীও কি রান্না করতে পারেন, সেই ইন্টারভিউ দেখেছি মৌপিয়া। তাই ওই আঙুল কারোর দিকে একটা আঙুল তুলে 3টে আঙুল নিজের দিকে আসে, এটা কংগ্রেসের প্রতিনিধি জানা উচিত। আর কি সব ওই মৃত্যু টিত্যু বলছেন, হরেন পান্ডিয়ার মৃত্যুর কথা বলছেন, আমার তো অনেকগুলো নাম মনে পড়ে গেল। আমার মনে পড়ে গেল মাধবরাও সিন্ধিয়ার নাম, আমার মনে পড়ে যাচ্ছে রাজেশ পাইলটের মৃত্যু, আমার মনে পড়ে যাচ্ছে YSR এর মৃত্যু, এবং প্রত্যেকেই শোনা গেছে কোথাও 10 জনপথের যিনি বাসিনী রয়েছেন তার বিরাট ভাজন হয়েছেন কোনো এক সময়, তারপরেই তাদের মৃত্যু। আমি জানি না এটার কোনো যোগাযোগ রয়েছে কিনা। সুতরাং এই যখন অভিযোগ করবে বা এই প্রশ্নগুলো তুলবে, মাথায় রাখা দরকার। আমি তো শুনেছি নাকি বাড্রা পরিবারের পুরো পরিবারের সদস্য, রবার্ট বাড্রা বাদে সবার নাকি, সুমনদা রয়েছেন হয়তো পরে বলতে পারবেন আমি ভুলভাল বলছি কিনা, সবার নাকি আকস্মিক সবাই অ্যাক্সিডেন্টে মৃত্যু। মানে এগুলো কোনো কাকতালীয় যোগাযোগ রয়েছে কিনা আমার জানা নেই মৌপিয়া। তো এই যে মৃত্যুর কথা, এবং তার সঙ্গে খুব ইন্টারেস্টিং বিষয়, আচ্ছা এই যে গোধরা নিয়ে কথা বলে 2012 সালে
সুপ্রিম কোর্টের গঠিত সিট, সেই সিট কিন্তু নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা পাননি বলে তাকে একদম অ্যাকুইট করেছে। আবার 2022 ইতিমধ্যে অভিষেক আবারও আমাদের আবার সঙ্গে অ্যাকুইট করেছে। আমাদের সঙ্গে আমি আশা করব আমরা কথাগুলো শুনতে এবং ইতিমধ্যে শামীম আহমেদ আইনজীবী তিনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি শামীমের কাছেও আসবো। খুব সংক্ষেপে অভিষেক, তোমাকে শেষ করতে দেবো, খুব সংক্ষেপে। আচ্ছা, আমি যে বক্তব্যটা বলছিলাম সেটা হচ্ছে যে 2003 সালে হরেন পান্ডিয়ার হত্যাটা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা নয়, এবং এইটা বলা হয় যে জাস্টিস VR কৃষ্ণা আইয়ারের একটা ইন্ডিপেন্ডেন্ট যে তদন্ত কমিশন ছিল, সেই তদন্ত কমিশনের কাছে ভদ্রলোক গিয়ে যা যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে ডক্টর পি কে মিশ্রা ছিলেন সেই সময় নরেন্দ্র মোদীর আত্মসহায়ক, তিনি ডিজিপিকে, এবং এই আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এই বক্তব্যগুলো কোনো দস্যুমোহনের গল্প নয়, এগুলো অলরেডি পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে। মাধবরাও সিন্ধিয়া হোক বা রাজেশ পাইলট হোক বা YSR এর যে মৃত্যু, সেই মৃত্যুতে অন্তত এরকম দস্যুমোহনের কোনো গল্প অন্তত পাবলিক ডোমেনে। আমি আসবো তোমার কাছে, আমি একটু অভিষেক আসবো, আমি একটু শামীম আহমেদের কাছে যাব। শামীম, আমেরিকা সফর চলাকালীন লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে নরেন্দ্র মোদী তিনি অংশ নেন এবং সেখানে গোধরা প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলছেন, প্রথমত তার বক্তব্য যে 2002-এর পর গুজরাটে আর কোনো জাতিদাঙ্গা হয়নি, 2002-এর আগে যে সংখ্যাটা 250-র কাছাকাছি ছিল, নাম্বার 1। নাম্বার 2, তিনি বলছেন যে এক তো হচ্ছে যে কর সেবকদের যেভাবে হত্যা করা হয়েছিল সেটা থেকে এটা ট্রিগার করে, শুধু তাই না, তিনি একটা বৃহত্তর প্রেক্ষাপটেও এটা ফেলার চেষ্টা করেছেন। তিনি বলছেন অনেকগুলো ঘটনা তার কয়েক মাসের মধ্যে, যেখানে 9/11 থেকে শুরু করে কান্দাহার প্লেন হাইজ্যাক থেকে শুরু করে সংসদে হামলার ঘটনা থেকে শুরু করে পরপর আন্তর্জাতিক দুনিয়া এবং এদেশে এমন কিছু সন্ত্রাসবাদী হামলা হয়েছিল যাতে একটা প্রেক্ষাপট রচিত হয়েছিল এবং যারই জেরে এই গোধরা কাণ্ড তার সূত্রপাত। আপনার প্রতিক্রিয়া? দেখুন, দুটো কথা বলার আছে। একটা হচ্ছে যে গুজরাটে দাঙ্গা হয়নি, আর তার প্রেক্ষিতে আমার যেটা বলার যে নরেন্দ্র মোদী বা বিজেপি বা RSS তার যে মাদার অর্গানাইজেশন, এই RSS-এর যতগুলো দল আছে সেটা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে বিজেপি, এবং আমি বলবো আরও অনেক দল আছে পশ্চিমবঙ্গে, আমি তৃণমূলকেও RSS-এর সংগঠন বলি। তো এই দলটি ভারতবর্ষ জুড়ে রাজনীতিকে, এই ভায়োলেন্স বেসড অন রিলিজিয়ান, এইটাকে একটা অংশ করে দিয়েছে। এবং দেখবেন এই গুজরাট রায়েট এর উপরে বেস করেই নরেন্দ্র মোদীর আস্তে আস্তে পদোন্নতি ঘটেছে এবং প্রধানমন্ত্রী হওয়ার পিছনে এই রায়টি কাজ করেছে। মানে ধর্মকে অস্ত্র করে এই যে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতিকে ব্যবহার করে ক্ষমতা দখল, এইটা এখন সারা ভারতবর্ষ জুড়ে যে এই মেকানিজমটা তৈরি হয়েছে, এটা ওদের সৃষ্টি। ফলে উনি যেটা বলেছেন তার সঙ্গে সহমত করার কোনো জায়গা নেই। দুই, আরেকটি কথা ওখানে উনি বলেছেন খুব উল্লেখযোগ্যভাবে, যে ক্লিন চিট দিয়েছে না, ক্লিন চিট কেউ দেয়নি। প্রথমত হচ্ছে যে যত মেটেরিয়াল, একটা যে কোনো ঘটনা ঘটলে, যে কোনো অফেন্স ঘটলে, প্রাইমারিলি যারা তদন্তকারী সংস্থা তাদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, নথি সংগ্রহ করা। আর এই কাজটা একেবারে যখন ঘটনা ঘটে তার কাছাকাছি সময়ের মধ্যেই সংগ্রহ করতে লাগে। এই সংগ্রহ করতে না পারলে সেগুলো ডিস্ট্রয় হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে, বা ডিস্ট্রয় করা হয়। এবং আমি যেটা বলার চেষ্টা করছি যে এইখানে অভিযোগ জমা পড়ার পরেও কিন্তু FIR হয়নি। পরবর্তীকালে NHRCর ইন্টারভেনশন এবং কমপ্লেন টু দ্য ম্যাজিস্ট্রেট, রিজেকশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে ইনভেস্টিগেশন বাই সিট। আমি আসবো শামীম আপনার কাছে, আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, কেন নরেন্দ্র মোদীকে এরকম একটা আন্তর্জাতিক পার্সপেক্টিভ, এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে গোটা বিষয়টাকে ফেলার প্রয়োজন পড়লো, যেখানে দাঁড়িয়ে 9/11 থেকে শুরু করে বিমান হাইজ্যাক, কান্দাহার বিমান হাইজ্যাক থেকে শুরু করে
আমাদের সংসদে হানা থেকে শুরু করে একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি একটা প্রেক্ষাপট রচনা করছেন, কেন এখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা যিনি বিশ্বগুরু হতে চাইছেন সেই নরেন্দ্র মোদীকে গোধরার ছায়া তাড়া করে ফিরছে? দেখুন মৌপিয়া, আপনি যদি আমাকে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেন, আমি দু তিনটে কথা বলতে চাইব। আমি যেটা খুব অবাক হলাম যে কংগ্রেসের হোমওয়ার্কে নেই। হারিন পান্ডিয়া ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। আমি তার কাগজে ইন্টারভিউ নিয়েছি। এলিস ব্রিজের বিধায়ক ছিলেন। যারা আহমেদাবাদ শহরের জিওগ্রাফি জানে না, এলিস ব্রিজের বিধায়ককে যদি শহরের মূল দিকে আসতে হয়, একটা রেলের টানেলের নিচ দিয়ে আসতে হয়। ওনার বুকে যখন গুলি লাগে, উনি ওই টানেল দিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবার কংগ্রেসকে যেটা বুঝতে হবে, এবং কংগ্রেস যখন এইসব অভিযোগগুলো করে, আমি কংগ্রেসের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, 2004 থেকে 14 অব্দি ইউপিএ সরকার ছিল, হারিন পান্ডিয়ার মৃত্যু তদন্ত হলো না কেন? আপনি একটা লোককে অ্যাকিউজ করবেন, নিশ্চয়ই করতে পারেন, পলিটিক্সে সবসময় অ্যাকিউজমেন্ট চলে, কিন্তু আপনার তো কাছে 10 বছর একটা সরকার ছিল, সিবিআই ছিল, সব ছিল, আপনি করলেন না কেন? হারিন পান্ডিয়া, আবারও আমি বলছি, হারিন পান্ডিয়া লোকে জানে না, লোকে এটা সবসময় ভুল ভাবে। হারিন পান্ডিয়া অথবা মানে সেই সময় যারা গুজরাট বিজেপিতে ছিলেন, তারা নরেন্দ্র মোদীর চাইতে বেশি হার্ডলাইনার ছিলেন। ফার্স্ট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবার আপনার প্রশ্নটায় আসি যে কেন এটা করলেন। আমি সেটাই অবাক হলাম যে সেটা কেউ ভাবছে না। ঠিক যে সময় এলন মাস্কের গ্রক বলে একটা অ্যাপ এসে গেছে, যেখানে আপনি বিভিন্ন জিনিস যেগুলো বিজেপি প্রচার করে সেগুলোর একটা তথাকথিত মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ব্যাখ্যা আসছে, সেই সময় নরেন্দ্র মোদী ইন্টারভিউটা দিয়েছেন। যদিও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নরেন্দ্র মোদীর বক্তৃতায় যতটা মুগ্ধ, ওনার লেক্স ফ্রিডম্যানকে ইন্টারভিউটা দেওয়াটা একটু আমার সন্দেহ আছে। কারণ লেক্স ফ্রিডম্যান একজন ইহুদি, লেক্স ফ্রিডম্যানের জন্ম রাশিয়ায়, ঠিক আছে? উনি রাশিয়া থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন এবং উনি মূলত দক্ষিণপন্থী রাজনীতিকদের ইন্টারভিউ নেন। ফলে লেক্স ফ্রিডম্যানকে একজন ইহুদিকে ইন্টারভিউ দিয়ে মুসলিম মানে মুসলিম দাঙ্গার কথা বলাটা আমাদের খুব জাস্টিফায়েবল মনে হয়নি। এখানে আসবে সুমন, আমি একটু আপনার পারমিশন নিয়ে ছোট্ট ব্রেকে যাচ্ছি। ব্রেকের পর আমি ঠিক এই প্রসঙ্গেই ফিরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছি। খুব সংক্ষেপে সুমনদার কাছে যাবো। সুমনদাকে মাঝপথে আমি ইন্টারাপ্ট করেছিলাম। আমার একটু অবাক লেগেছে যে উনি ফ্রিডম্যানকে ইন্টারভিউ দিলেন। দেখুন, ফ্রিডম্যানের পেছনে যে লবি, সেটা তো ইহুদি লবি, এবং যেহেতু একটা মানে মুসলিম দাঙ্গার কথা হচ্ছে, গুজরাট দাঙ্গায় সংখ্যালঘুরাই নিজে, এটা না দিলেই ভালো হতো। কিন্তু ওনার স্টেটমেন্টটা কিন্তু আমি বলবো খুব ইম্পর্টেন্ট। মানে এরকম বিপর্যয় খুব কম দেখা গেছে। এটা কিন্তু একজন প্রধানমন্ত্রী, সিটিং প্রধানমন্ত্রীর পক্ষে বলাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমার ওনার ইন্টারভিউটা খুব ভালো লেগেছে। কিন্তু আবার আমি বলছি যে লেক্স ফ্রিডম্যানকে ইন্টারভিউ দেওয়া, যিনি একজন দক্ষিণপন্থীদের ইন্টারভিউ নেন, যদি আপনি দেখেন উনি পুটিনের ইন্টারভিউ নিয়েছেন, উনি এলন মাস্কের ইন্টারভিউ নিয়েছেন, উনি পিটার থিয়েলের ইন্টারভিউ নিয়েছেন, যারা মূলত আমেরিকায় রাইটিস্ট ব্লককে রিপ্রেজেন্ট করে এবং রাইটিস্ট মানে আইডিয়াকে প্রোপোগেট করে, সেটা আমার একটু মানে অস্বাভাবিক লেগেছে। কিন্তু নরেন্দ্র মোদী আজকাল তো ইন্টারভিউ দিচ্ছেন, আমেরিকাতে প্রেস কনফারেন্সও ফেস করেছেন, সেটা আমার ইন্টারেস্টিং। আমার মনে হয় লেক্স ফ্রিডম্যানের ইন্টারভিউ দেওয়াটা বেশি আমার কাছে ইন্টারেস্টিং। আমি গোধরাটা আমার মনে হয় উনি এলন মাস্ক, ওনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প, যদি উনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বন্ধু আবার এলন মাস্ক, এই যে একটা গ্রোক জিনিসকে ছেড়ে দিয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথাকথিত গেরুয়া শিবিরকে অস্বস্তিতে রেখেছে, সেইটা বোধহয় উনি কাটাতে চেয়েছেন। আমার মনে হয় না গ্রক যেটা বলছেন, গ্রক প্রশ্ন করলে তার উত্তর দিচ্ছে, সেরকমভাবে প্রশ্ন যদি করা হয়, গ্রককে আমরাও প্রশ্ন করেছি, স্ক্রিনশটটাও আছে, যে কোন রাজনৈতিক দল এযাবৎ ভারতবর্ষে সব থেকে করাপ্ট, দুর্নীতিগ্রস্ত? কংগ্রেস। একদম মানে হ্যান্ডস ডাউন কংগ্রেস বলেছে, সেই স্ক্রিনশটও আছে, আরও কিছু আছে, সেটা আমি ওই মানে কি বলবো, কাদা ছোড়াছড়িতে যাব না, কিন্তু এরকম বহু আছে। সুতরাং এই অস্বস্তি যখন কথা বললেন, তো এইগুলোও আছে, যেরকম প্রশ্ন আপনি যা করবেন সেই প্রশ্নের উত্তরই গ্রক দেবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার তো ভালো লাগছে যে আবার হিন্দিতে একটু মজা করেও নাকি গ্রক উত্তর দিচ্ছে, সেটা কতটা সত্যি নাকি কতটা এআই আমি জানি না, কিন্তু ভালো লাগছে। আমি চলে আসি অন্যদিকে, যেটা সুমনদা একটু ছুঁয়ে গেলেন, একদম সঠিক কথা বলেছেন সুমনদা। দেখুন 2004 থেকে 2014 এটা ইউপিএর সময়কাল ছিল। তো নরেন্দ্র মোদী বা যারা নাকি সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট, তারা, আমি জানি না, শামীম আহমেদ তিনি নাকি আইনজীবী,
তো তিনি শুধুমাত্র 2012 না 2022 সালে সুপ্রিম কোর্টে আরেকটা মামলায়, সেই মামলাতেও তাকে ক্লিন চিট পেয়েছেন। তো বারে বারে সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিচ্ছেন, 2002 থেকে 2004 মাত্র 2 বছর বাদে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছিল, সেটা বলতে চাইছেন? ঠিক আসলে বাম জমানা এগুলো হয়েছে, আমরা দেখেছি তো কিভাবে এক একটা অন্যায় হয়েছে তার তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, কিভাবে খুন হয়েছে সেই খুনগুলোকে এখন মানুষের সামনে দেখানো হচ্ছে যে না কোনো কিছুই হয়নি। আমি সাইবাড়িটা শুরুতে বলেছিলাম, ওই বানতলা, ধানতলা, সুচপুর, হ্যান ত্যান অনেক কিছু, লম্বা তালিকা, মৌপিয়ার শো শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা উনি খুব ইন্টারেস্টিং কথা বলেন, আমাদের যিনি আইনজীবী আমার সহকর্মীর সহ প্যানেলিস্ট রয়েছেন, যে তিনি বললেন যে দল আরএসএস তৃণমূল না, আমি বলছি তৃণমূল যখন আপনি জানেন যে বিজেপিরই একটা সঙ্গ বা আরএসএস এর একটা দল, রাজনৈতিক দল, তাহলে তাদেরকে আপনারা জোটে রেখেছেন কেন? জোটে তাদের সঙ্গে আছেন কেন? দিল্লিতে হাত মেলান কেন? কেন আপনাদের সিপিআই নেতা থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি, তিনি স্বর্গত হয়েছেন, তাও আমি তার নামটা টেনে বলছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনাদের এত তাহলে ব্যগ্রতা, এত ব্যস্ততা? শুধুমাত্র প্রাসঙ্গিক থাকবেন বলে এত আপনারা জানেন, এত সাম্প্রদায়িক বিজেপি, অথচ আপনারাই কিন্তু আব্বাস সিদ্দিকীকে নিয়ে এসেছেন, আব্বাস সিদ্দিকীকে নিয়ে এসেছেন। হুমায়ুন কবির যে এতবার সাম্প্রদায়িক কথা বলছেন, সাম্প্রদায়িক হুমকি উস্কানি দিচ্ছেন, তার বিরুদ্ধে কিছু বলছেন না কেন? ওই এক 2010-এ দেগঙ্গা রায়ট, আমি বলছি না, গুগল করলেই সে বেরিয়ে আসবে, বাম জমানার রায়ট হয়নি বলছেন, দাঙ্গা হয়নি বলছেন, 2010, খুব বেশি পুরনো যাচ্ছি না, পুরনো কাসুন্দি খাটছি না, সেটা নিয়েও তাহলে বলবো। শামীম, আমাকে প্রশ্ন করলেন? হ্যাঁ হ্যাঁ শামীম প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি বারে বারে যেটা বলার চেষ্টা করেছি যে আদালত যে জাজমেন্ট দিচ্ছে সেটা যে মেটেরিয়ালস আদালতের কাছে উঠে আসছে তার উপর ভিত্তি করেই দিচ্ছে। এখন আদালত তো আর এভিডেন্স সংগ্রহ করে না, যখন একটা নির্দিষ্ট সময় চলে যায় তারপরে সেই এভিডেন্স থাকে না, ফলে যা থাকে তার উপর ভিত্তি করেই দিতে হয়। এবং এক্ষেত্রে অ্যাডমিটেডলি এফআইআর যার দায়িত্ব ছিল পুলিশের নেওয়ার, তিনি নেননি। আমি যদি কলকাতার ঘটনা, শামীমের সঙ্গে আবারও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং অভিষেকের কাছে যাব। অভিষেক, একই সঙ্গে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশ পরবর্তী সময়ে যে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি এমন কথাও বলেছেন যে এটা নরেন্দ্র মোদী দেখে নেবেন, সেই বাংলাদেশের সংখ্যালঘু নিধন নিয়ে গোটা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। ট্রাম্প এই সম্পর্কে একটা কঠোর অবস্থান সেটা ব্যক্ত করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গোধরা কাণ্ড সম্পর্কে যে ন্যারেটিভটা এতদিন চলে এসেছে সেটা কাউন্টার করার কোনো দায় কি নরেন্দ্র মোদীর রয়ে গেছে, যে কারণেই তিনি এভাবে এক্সপ্লেইন করলেন? আচ্ছা, বাংলাদেশে যাওয়ার আগে জাস্ট সুমনদার প্রশ্নের পরিপ্রেক্ষিতে দুটো বক্তব্য। আমি নিশ্চিত হরেন পান্ডিয়া যেমন সুমনদার বন্ধু ডেফিনেটলি ছিলেন, ঠিক সেরকম তরুণ তেজপালও ছিলেন। এবং তরুণ তেজপালের তেহেলকাত 2007 সালে নভেম্বর মাসে কি রিপোর্ট দিয়েছিল, 2009 সালে সিবিআই সেটাকে 100% অথেন্টিক বলেছিল, সেখানে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বাবু বজরঙ্গি থেকে শুরু করে কাদেরকে অভিযুক্ত করেছিল, তত সময় তুমি আমাকে দেবে না। যে প্রসঙ্গটা তুমি একটু আগে শামীম সাহেবকে করলে, যে 2004 থেকে 2014 সালে কংগ্রেস থাকাকালীনও বা আমাকে করেছিল, আমরা কেন কিছু করতে পারলাম না? একদম মানে লেটস কল স্পেড আ স্পেড। আমরা দেখেছি যে আরজি করের মতো একটা ঘটনার ক্ষেত্রে এত সিবিআই 21 দিনের মাথায় আসার পরও নাকি কোট আনকোট নাকি এভিডেন্স। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবারও অভিষেকের কাছে যাচ্ছি। আমি এই সেম প্রশ্নটা একটু সুমনদার কাছে করবো, যে কোথাও সেই কম্পালশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী রয়ে গেছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ইতিহাসকে ঠিকভাবে চেনবার চেষ্টা করি না। গুজরাটে দাঙ্গা হয়েছিল, তাতে একাধিক বিজেপির নেতামন্ত্রী যুক্ত ছিল। এটা কেন ভুলে যাচ্ছি আমরা যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 2 বছর গুজরাটের বাইরে থাকতে হয়েছিল, মায়া কোদনানির বিরুদ্ধে শাস্তি হয়েছিল। তো এমন অনেক, মানে আমি জানি না, মানে যিনি আইনজীবী তিনিও কেন বললেন যে পুলিশ
আমরা ভুলে যাচ্ছি যে বিলকিসের ক্ষেত্রে পুরো মামলাটা সরিয়ে আনা হয়েছিল মুম্বাইতে। বলা হয়েছিল যে গুজরাট ইজ নট এ ফিট প্লেস টু এ। তো গুজরাটে কি ঘটেছিল আমার মনে হয় নরেন্দ্র মোদীও আজকে শিল্ড করার চেষ্টা করেন না, বা কেউই শিল্ড করার চেষ্টা, ইটস অল আর হিস্টোরিক্যাল প্রুভেন ফ্যাক্ট। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে যা যা অভিযোগ তা থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা অভিষেকরা বলতে পারছেন না, আমার অত দায় নিয়ে আমি বলে দিতে পারি, যে তখন ওনাদের সরকারে প্রণব মুখোপাধ্যায় বসছিলেন আড়াল করবার জন্য, পরে যিনি মহা সমাদরে RSS এর দপ্তরে গেছেন, তো প্রণব মুখোপাধ্যায় আড়াল করেছেন। সেটার দায় তো নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা হারিন পান্ডিয়ান নয়। আবার আমি রিপিট করছি যে তেহেলকা তরুণ তেজপাল যেটা বলেছেন, যদি সিবিআই সেটাকে ধরে থাকে তাহলে তো সিবিআইকে সেটার চার্জশিট ফাইল করতে হবে। 2007 সালে কেন্দ্রে ইউপিএর গভর্নমেন্ট, তো সিবিআই চার্জশিট ফাইল করলো না কেন? সিবিআই তো অমিত শাহর বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে, সিবিআই তো মায়াক আদনানির বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে, সিবিআই তো বিলকিসের বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছে। তাহলে তো ধরে নিতে হবে যে 2004 থেকে 2014 কংগ্রেসের যে রেজিম ছিল তারা নরেন্দ্র মোদীকে মানে যথেষ্ট স্পেস দিচ্ছিল বেরিয়ে আসার জন্য। সেটিং হ্যাঁ, আমি আই ডোন্ট নো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে উই অফেন ফরগেট যে হোয়াট হ্যাপেন্ড। কে নরেন্দ্র মোদী বা অমিত শাহের মামলা লড়ছিল? রাম জেঠমালানি লড়ছিলেন, ঠিক আছে। রাম জেঠমালানি তার আগে অবধি বাজপেয়ী সরকারের আইনমন্ত্রী ছিলেন, কিন্তু মানে উই ডোন্ট রিড, মানে আমি জানি না, মানে এত বড় আইনজীবী আমাদের সঙ্গে আছেন প্যানেলে, রাম জেঠমালানিকে কিন্তু বিজেপি টিকিট দেয়নি। রাম জেঠমালানিকে সেকুলার লবি লালু প্রসাদ যাদব বিহার থেকে রায় পাঠান। তো তাহলে আপনি মানে কার দিকে অভিযোগের আঙুল তুলবেন? যে রাম জেঠমালানি অমিত শাহকে বাঁচালেন, তাকে রাজ্যসভার টিকিট দিলেন আরেকজন সেকুলার নেতা লালু প্রসাদ যাদব। অভিষেক রেসপন্ড করতে চাই। অভিষেক, দেখো, এই উকিলদের ক্ষেত্রে রাম জেঠমালানি হোক বা কপিল সিবাল হোক, না, আমার সিম্পল প্রশ্ন, অভিষেক আমি প্রশ্ন না, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, বাইরে আছে, প্লিজ ওকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে, প্লিজ। না, প্রশ্ন পরে আমি দেব, অ্যালাউ করব। প্রণব মুখোপাধ্যায় কি বাঁচিয়েছিলেন? আমি ঢুকছি না। হ্যাঁ, নিঃসন্দেহে এদের কনসিস্টেন্সির অভাব ছিল। অভিষেক বলো প্লিজ। নিঃসন্দেহে এদের কনসিস্টেন্সির অভাব ছিল, আমরা সেটা নিয়ে অবশ্যই অন্যদিন নিঃসন্দেহে মৌপিয়া আমাকে সুযোগ দেবে। কিন্তু যে প্রসঙ্গটা আমরা আলোচনা করছি, 2009 চার্জশিট ওদের নাম ছিল। আনফরচুনেটলি সুমনদা, তুমি অন্তত এটা অস্বীকার করবে না, এই সিবিআই বলেছিল মানে বাবরি মসজিদ কেউ ভাঙেনি, মানে অ্যাজ ইফ এটা ভূমিকম্পে। তো সিবিআই কি চার্জশিট দিতে পারে, সিবিআই কি করতে পারে, তুমিও জানো আমিও জানি, এবং প্রসঙ্গক্রমে আমরা সিবিআই কে কাঠগড়ায় তুলেছি। অর্থাৎ সিবিআই যে ইজ নট আ নোন স্যাংটিটি, এটা নিয়ে বলার অপেক্ষা লাগে না। নাও তুমি যে প্রশ্নটা তুললে যে নরেন্দ্র মোদীকে কংগ্রেস কোনো ফ্রি স্পেস দিয়েছে কিনা, দেখো, রাহুল গান্ধী গত 3 দিন আগে একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন যে গুজরাটের বেশ কিছু কংগ্রেস ফাংশনারি নাকি দীর্ঘদিন যাবৎ বিজেপির সঙ্গে সেটিং করে চলছেন। আমি রাহুল গান্ধীর থেকে বড় নেতা নই, এটা রাহুল গান্ধী বলেছেন। অর্থাৎ এই জিনিসটা চলছে, না হলে এতদিন গুজরাটে আমি আসবো অভিষেকের প্রসঙ্গে একটু দেখাই যে শুধু তাই নয়, নরেন্দ্র মোদী পাকিস্তান এবং চীন সম্পর্কেও লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে কি বলেছেন একটু আপনাদের দেখাবো। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ মোদির। পডকাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিশানায় পাকিস্তানকে বিশ্বের যাবতীয় জঙ্গি মানসিকতার আঁতুড়ঘর বলে দাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী। একসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপোষিত সন্ত্রাসের জন্ম দেয় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও শোনা গিয়েছে মোদির গলায়। সন্ত্রাসের आतुरघर पाकिस्तान। दुनिया में कहीं पर भी टेररिस्ट की घटना घटती है तो कहीं न कहीं सूत्र पाकिस्तान जाकर के अटकते हैं। अब देखिए 9/11 इतनी बड़ी घटना घटी अमेरिका में, उसका मेन जो सूत्रधार था ओसामा बिन लादेन, वो आखिर में कहाँ से मिला? पाकिस्तान में ही शरण लेके बैठा था। तो दुनिया पहचान गई है कि ये प्रकार से आतंकवादी प्रवृत्ति, आतंकवादी मानसिकता, और वो सिर्फ भारत ही नहीं, दुनिया भर के लिए परेशानी का केंद्र बन चुका है। और हम लगातार उनको कहते रहे हैं कि इस रास्ते से किसका भला होगा, आप आतंकवाद के रास्ते को छोड़ दीजिए, ये स्टेट स्पॉन्सर्ड टेररिज्म जो है वो बंद होना चाहिए।
नॉन स्टेट एक्टरों के हाथ में सब छोड़ दिया है, क्या होगा फायदा? और इसकी शांति के प्रयासों के लिए मैं खुद लाहौर चला गया था। তবে প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেছিলেন মোদি। ক্ষমতায় আসার পর নিজের লাহোর যাওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে তিনি পডকাস্ট থেকেই পাকিস্তানের সাধারণ মানুষের জন্য নিজের উদ্বেগ প্রকাশ করেন। পড়শির সঙ্গে সদ্ভাবের চেষ্টা। मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो, लेकिन हर बार हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला। हम आशा करते हैं कि उनको सद्बुद्धि मिलेगी और सुख शांति के रास्ते पर जाएंगे और वहां की आवाम भी दुखी होगी, ऐसा मैं मानता हूं। পাকিস্তানের এই অবস্থান তো নতুন নয়, তাহলে নতুন করে পাকিস্তান নিয়ে অভিযোগ তুলছেন কেন প্রধানমন্ত্রী? প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কূটনৈতিক মহলে প্রায়ই নানা প্রশ্ন ওঠে। চীন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সর্বত্রই ভারত বিরোধী হওয়া বলে সমালোচনার মুখে পড়ে বিদেশ মন্ত্রক। তবে সাম্প্রতিকে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে। যদিও চীনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রচেষ্টা দুদেশের সম্পর্কে নয়া সমীকরণের ইঙ্গিত দেয়। বাংলাদেশ নিয়ে মোদির ওপর ভরসার কথা বলেছেন ট্রাম্প। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যেই ইউনূস বিরোধী হাওয়া এখন বইতে শুরু হয়েছে। ইতিমধ্যেই আওয়ামী লীগ দেশে এবং ক্ষমতায় ফেরার দাবিও জানিয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে বাংলাদেশের সঙ্গেও সমীকরণ বদল হবে বলে দাবি বিশেষজ্ঞদের। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ফের বিশ্বাসভঙ্গের কথা বলে বিদেশ নীতিতে কোনো নতুন পরিকল্পনা আনতে চাইছেন মোদি। সাউথ ব্লকের অল ইন্ডিয়া এখন সেই নিয়েই জল্পনার ঝড়। কলকাতা টিভি। আমার কেয়ার কাছে এখানে প্রশ্ন যে পাকিস্তান যে বিশ্বাসযোগ্য নয়, এটা বুঝতে প্রধানমন্ত্রী এতটা সময় নিলেন? কারণ আমরা দেখেছি যে 2014-র আগেও পাকিস্তানের যে ভূমিকা, একাধিকবার এনডিএ জামানাতেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কর্ডিয়াল করার ব্যাপারে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার পর মুহূর্তে কি ঘটেছে সেগুলো আমরা সবাই জানি। উনি বুঝতে মোটেও দেরি করেননি। পাকিস্তান যে ভাষা বোঝে বা পাকিস্তানের যে সন্ত্রাসী কাজকর্ম, তার যে যোগ্য জবাব যেটা আমাদের দেশে 26/11-তে দেওয়া উচিত ছিল তদানীন্তন সরকারের, মনমোহন সিংয়ের সরকারের, সেটা দেয়নি। কিন্তু উরির যে আক্রমণ, তার যথোচিত জবাব দেওয়া হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক মারফত। পরবর্তীকালে বালাকোটেও যে এয়ার স্ট্রাইক অ্যাটাক হয়েছিল সেটাও আমরা দেখেছি পুলওয়ামার পরিপ্রেক্ষিতে। সুতরাং যেভাবে ভাষা বোঝে তার সঙ্গেও কিন্তু কূটনৈতিক চ্যানেল তো চালিয়ে রাখতে হবে মৌপিয়া। এবং সেই কারণেই বললেন, তিনি তো আমন্ত্রণ জানিয়েছিলেন এই 2024-এ যখন তৃতীয়বারের জন্য তিনি শপথ গ্রহণ করেছিলেন। এটা তো আমার মনে হয় এই মুহূর্তে, দেখুন 30 বছর আগেকার বিশ্ব বা বিশ্বের কূটনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বনাম আজকে অনেকটা পাল্টেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে হুট বললে, দেখুন ভারতের যা শক্তি আছে, সামরিক শক্তি, বাংলাদেশ বা পাকিস্তান সত্যি নস্যি, সেরকম ভারত চাইলে ভয়ঙ্কর কোনো বড় স্টেপ তো নিতেই পারে, কিন্তু সেখানে সাধারণ মানুষ যে ক্যাজুয়ালিটিগুলো হবে, সেখানকার নির্দোষ যারা পাকিস্তানি রয়েছেন, সেটা তো কোনো সরকার, অন্তত এনডিএ সরকার চায় না, নরেন্দ্র মোদীর সরকার চায় না। তো সেই কারণে তিনি কূটনৈতিক চ্যানেলটাও যেরকম অব্যাহত রাখার চেষ্টা করেছেন, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ঠিক সেভাবেই যে যদি সন্ত্রাস হয়, সেই সন্ত্রাসের পাল্টাও দেওয়া হচ্ছে। আপনারা তো খবর করছেন মাঝে মধ্যেই, যখন হচ্ছে আমাদেরও যারা বীর সেনানী তারা বীরগতি প্রাপ্ত হচ্ছেন, আবার অন্যদিকে যারা সন্ত্রাসবাদী তাদেরকেও কিন্তু নিকেশ করে দেওয়ার কাজটা। চীনে সফট কেন? চীনের সফট না, চীনের আপনি এটা দেখুন আজকেও খুব সুন্দরভাবে চীনের সঙ্গে যদি কোনো এক হয়ে যদি আমাদের এশিয়া মহাদেশের জন্য দুই শক্তিশালী দেশ, একদিকে চায়না একদিকে ভারত, সো এই দুই শক্তিশালী দেশ যদি এক হয়ে কোনো আমাদের এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটা বিকাশ ঘটাতে পারে, সারা বা যদি মিডল ইস্টও ধরি, মিডল ইস্টও নরেন্দ্র মোদীর সঙ্গে আপনারা জানেন যে কিভাবে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা তো পশ্চিম দেশের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হবে। তাদের এই জায়গাটা সব রকম সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের মনটা বুঝেই কি চীন প্রসঙ্গে ঈষৎ সফট নরেন্দ্র মোদী? দেখো, প্রথম কথা হচ্ছে যে চীন সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প আসবার আগেও দোলে ঝুলনা অলরেডি নরেন্দ্র মোদী করে নিয়েছিলেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর চীন প্রীতি বা আরএসএস এর চীন প্রীতিটা নতুন নয়, ওটা নিয়ে রাহুল গান্ধীরও তাই। তবে সমস্যাটা একটা জিনিস বুঝতে হবে, ডোকলামে কি সই হয়েছিল বলে দেবেন তো একটু।
একটা ব্যাপারে না, আমি please, নরেন্দ্র বাইরে মোদীর আছেন। বক্তব্যের সঙ্গে এক second। 2000% সহমত যে ভারতবর্ষের বিদেশ নীতিটা নিঃসন্দেহে সার্বভৌম হতে হবে। কিন্তু তুমি একটা কথা বলো তো, এই বিদেশ নীতিটা সার্বভৌম হতে হবে সেটা সাক্ষাৎকারে বললে তো হবে না। আমার বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে আমার বিদেশ নীতিটা কি, আমার ইনভেস্টমেন্ট এখনো চলছে, আমার এখনো ওদের সঙ্গে আমরা ক্রিকেট খেলে যাচ্ছি। আমি তো মানে কারণটা বুঝে, শ্রীলঙ্কার সঙ্গে আমার বিদেশ নীতিটা কি, আমার ওখানে তোমরা মানে জানো যে আমার এখানে সাউথ সিটি মলটা বিক্রি করে দিতে হচ্ছে মালিকদের, কারণ কলম্বোর 2টো শপিং মলে তাদের লস। এই হচ্ছে অবস্থা। নেপালের সঙ্গে আমার কূটনীতিটা কি? আরে এশিয়া শান্ত করতে হবে। আমাকে জয়শঙ্কর একবার এক কথা এখানে আরেকবার অন্য কথা বলেন বলতে। মৌপিয়া আমাকে 2 মিনিট সময় দেবে আনইন্টারাপ্টেড বলতে? হ্যাঁ প্লিজ প্লিজ শামীম। দেখুন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেই বিষয় নিয়ে আলোচনা করতে বসে আমরা সারা পৃথিবী ঘুরে নিলাম, আমেরিকা, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ঘুরে নিলাম। দেশটাকে নিয়ে কে ভাববে? আমার দেশের যে সংবিধান আছে, যতজন অতিথি আপনার এখানে বসে আছেন, আপনি আমার দেশের সমস্ত নাগরিক, এই দেশের সংবিধানকে তারা সকলেই মানে। এই দেশের সংবিধান হচ্ছে আমাদের দেশের একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল। আর সেই রাজনৈতিক দলিলের যে অধিকারের কথা বলা আছে, সেই অধিকার নিয়ে আলোচনা কখন হবে? কারণ আমি যেটা শুরুতেই বলছিলাম যে আসলে বিভাজনের রাজনীতি করে আসল যে আমাদের উদ্দেশ্য সংবিধানের, সেটাকে গুলিয়ে দিতে চাই আমরা। বোধহয় সেই পথেই আজকে আলোচনাকে নিয়ে যাচ্ছি। আমি সেই জন্যই মাঝখানে ইন্টারাপ্ট করে বললাম, আমাদের সংবিধানে যদি একটুখানি দেখি, কয়েকটা প্রভিশন দেখি, তাহলেই বুঝতে পারবেন যে বলা আছে দেশের সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে দেশের যে মানুষ আছে, জনগণ আছে, তাদের মধ্যে যাতে অর্থনৈতিক যে বিভাজন, যে বিভেদ, সেটা আস্তে আস্তে কমে যায়। হ্যাঁ, এই বৈষম্য কমানোর দায়িত্ব ছিল যেই রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব ছিল তার। কই নরেন্দ্র মোদী থেকে শুরু করে পেছনে যতগুলো রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা ছিলেন স্বাধীনতার পর থেকে 77 বছর পেরিয়ে গেছে, এই বিভাজন তো বেড়েছে, এই বৈষম্য তো বেড়ে গেছে। আমরা তো সেটা নিয়ে আলোচনা করি না। আমরা আলোচনা করছি নরেন্দ্র মোদী ক্লিন চিট পেল কিনা, আর সেটা নিয়ে আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকা ঘুরে নিলাম। দেশের রাজনীতিকে আমরা সংবিধানের নিরিখে পরিচালিত করতে পারবো কি পারবো না, সে দায় আমাদের। আমি আসবো শামীম। সুমন দা দেখুন, উনি এটা এ বিষয়ে অভিষেকের বক্তব্যের সাথে আমি একমত যে নরেন্দ্র মোদী চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, এবং তার একটা কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে শিফট করেছেন, ডোনাল্ড ট্রাম্প ইভেন তাইওয়ানকেও প্রোটেক্ট করতে রাজি নন, ফলে আপনি চীনের সঙ্গে ঝগড়া করবেন, ফলে আপনার বাজার নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। বাট উই আর মিসিং ওয়ান পয়েন্ট, যে নরেন্দ্র মোদীর টাইমিং সেন্স ইজ ভেরি গুড। উনি কেন পাকিস্তানের কথা তুললেন? যখন বালুচিস্তানে ঝামেলাটা হয়েছে, হি হ্যাড হিট দ্য নেল, মানে আমি নরেন্দ্র মোদীকে অপছন্দ করতে পারি, বাট হি হ্যাড হিট দ্য নেল অ্যাট আ পারফেক্ট টাইম। এবং উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেটা যদি আপনি পাকিস্তানের স্টেটমেন্টও দেখেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের তালিবান সরকারের সাথে একটা ওপেন ডায়ালগে আছে, যে ওপেন ডায়ালগটা ইভেন ইসলামাবাদের খুব পছন্দ নয়। তো ফলে বালুচিস্তানের যে ঘটনা, সেটা এত শকিং, এবং পাকিস্তানের ভেতরে যে ইন্টারনাল ক্ল্যাশ আছে, পাকিস্তানের ভেতরে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে স্বরগুলো আছে, সেটাকে আস্তে করে নরেন্দ্র মোদী উস্কে দিয়েছেন। আমি মনে করি অ্যাজ এ ইন্ডিয়ান দ্যাটস এ ভেরি গুড স্টেপ। খুব সংক্ষেপে কেয়া। দেখুন, আমি শামীম সাহেব উনি বিশ্ব ছেড়ে ভারতে থাকতে বললেন। আমি আরও বলছি, ভারত কেন পশ্চিমবঙ্গে থাকবো? আমরা দেখেছি 34 বছরে আপনারা কি উন্নয়ন করেছেন, একের পর এক শিল্প বন্ধ করে দিয়েছেন। আপনারা মুখে পেট ভাতের কথা বলে এখানে আমলাশোল ঘটেছে, আর আপনাদের চন্দন বসুর সম্পত্তি কতশো গুণ বেড়েছে আমরা জানি না। এই যে অর্থনৈতিক বৈষম্য বলছেন, আগে নিজেরা মানুন। আগে আমাকে বলুন, আপনাদের কোন নেতা নেত্রী এই গরমে একটু কষ্ট হয় বলে ভারতবর্ষের আবহাওয়ায় লন্ডনের ঠান্ডা হাওয়া খেতে যান, সেগুলো আগে বলুন। আপনারা নিজেরা সেটা আগে বলুন। এই বড় বড় লেকচার দেন না, পশ্চিমবঙ্গটাকে শেষ করেছেন, সেই কারণে আমি শামীমের রেসপন্স নেব 10 সেকেন্ডে। শামীম, আমাকে শেষ করতে হবে, 10 সেকেন্ড প্লিজ। আমি যেটা বলার চেষ্টা করেছি, কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে, আমি রাষ্ট্রের যে নীতি তার কথা বলেছি, 1, 2 হচ্ছে, আর সেই নীতি রূপায়ণ সংবিধানের নিরিখে হচ্ছে না বলেই প্রতিনিয়ত এই বিভাজনের রাজনীতিকে সামনে নিয়ে এসে
মানুষের অধিকার যাতে দাবি তার করতে মানে না গোল পারে গোল কথাই তার বলবেন, চেষ্টা করা পশ্চিমবঙ্গের হচ্ছে, কথা বলবেন। আমি তার বিরুদ্ধে কথা বলতে পশ্চিমবঙ্গে চাই। সর্বনাশ আমাদের করেছেন সময় আপনারা, একদম সেটা শেষ। বলবেন না। আমাদের এখানে সময় গোল গোল একদম শেষ, এখানেই শেষ করতে হবে নিঃসন্দেহে। অনেকগুলো প্রশ্ন উস্কে দিল লেক্স ফ্রিডম্যানকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পডকাস্ট। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।